টানা বৃষ্টিতে বাজারে পণ্য সরবরাহ বিঘ্নিত, কমেছে সবজি ও মাছের দাম। ছুটির দিনেও ক্রেতা কম থাকায় বেচা বিক্রিতে প্রভাব। বেসরকারি খাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের পানগাঁও কন্টেইনার টার্মিনাল। লাভজনক না হওয়ায় এমন সিদ্ধান্ত, বলছে কর্তৃপক্ষ। জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। রাজনীতিতে জাতীয়তাবাদের সূচনা ও আধিপত্য বিরোধী অবস্থানে জনপ্রিয় হয়ে ওঠেন সাবেক এই রাষ্ট্রপতি। গাজায় অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, এবার হামাসের কাছে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাব। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ইসরাত মুক্তি। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ উপকূলীয় এলাকা অতিক্রম করলেও এর প্রভাবে কখনো মুষলধারে আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং বিরূপ এই আবহাওয়ার প্রভাব পড়েছে মাছ ও সবজির বাজারে। সে খবরাখবর আমরা জানবো। তা জানাতে আমাদের সঙ্গে বরগুনা থেকে যুক্ত আছেন জিয়াদ মাহমুদ, পটুয়াখালীর কলাপাড়া থেকে জসিম পারভেজ এবং বরিশালে আছেন আমাদের সহকর্মী অমিত হাসান। তবে শুরুতে আমরা যেতে চাই বরগুনায়। জিয়াদ, মাছের সরবরাহ কেমন রয়েছে সেখানে জানাবেন এবং দরদাম কেমন আজকে? আপনি দেখছেন যে বাজারে যে ধরনের উপস্থিতি থাকার কথা ক্রেতা বিক্রেতার, সেই ধরনের উপস্থিতি আজকের মাছ বাজারে আমরা দেখছি না। এর কারণ হিসেবে বলা চলে যে বঙ্গোপসাগরে সৃষ্ট যে লঘুচাপ, সেখান থেকে নিম্নচাপ, গভীর নিম্নচাপ যেটি গতকাল অতিক্রম করেছে উপকূল, তার প্রভাবে নদ নদী উত্তাল থাকায় সমুদ্র উত্তাল রয়েছে ঠিকই, তবে সমুদ্রে 58 দিনের নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে কিন্তু সমুদ্রমুখী যে জেলেরা তারা কিন্তু মাছ শিকার করতে যাননি। এবং যেটি বলছিলাম যে নদ নদী উত্তাল থাকার কারণে এখানকার যারা জেলে রয়েছেন তারাও কিন্তু মাছ ধরতে নামেননি। আর বাজারে মাছের সরবরাহ একেবারেই কম। ইলিশ মাছের কোনো উপস্থিতি নেই। অন্যান্য মাছের যে উপস্থিতি রয়েছে আমরা দেখছি যে এখানে কিছু মাছ রয়েছে। পাবদা মাছ বিক্রি করা হচ্ছে 350 টাকায়। বেলে মাছ রয়েছে, বেলে মাছ 450 থেকে 500 টাকা। বোয়াল মাছের আধিক্যতা আমরা দেখছি এই বাজার জুড়েই, কিন্তু বোয়াল মাছ রয়েছে। কেননা এই সময়টায় বিশেষ করে বর্ষা হলে, বৃষ্টিপাত হলে বোয়াল মাছ কিন্তু বাজারে বেশি পাওয়া যায়। বোয়াল মাছ বিক্রি করা হচ্ছে 500 থেকে 650 টাকা কেজি দরে। এবং অন্যান্য মাছের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে চিংড়ি মাছ, নদ নদীতে যে ছোট ছোট চিংড়ি পাওয়া যায় সেগুলো বিক্রি করা হচ্ছে 550 টাকা। আর গলদা চিংড়ি রয়েছে কিছু, গলদা চিংড়ি এখানে বিক্রি করা হচ্ছে 1200 টাকা। দেখা যাচ্ছে যে গলদা চিংড়ির ক্ষেত্রে দাম কিছুটা কমেছে। গলদা চিংড়ি এক সপ্তাহ আগেও 1400 টাকা কেজি দরে বিক্রি করা হতো। এখন এখানে অল্প কয়েকটি গলদা চিংড়ি মাছ রয়েছে, সেগুলো বিক্রি করা হচ্ছে 1200 টাকা। নদীর যে ট্যাংরা মাছ রয়েছে সেই ট্যাংরা এখানে বিক্রি করা হচ্ছে 400 থেকে 500 টাকা। এবং বড় আকৃতির যে বোয়াল মাছগুলো, আমি আগেই বলেছি এই সময় বোয়াল মাছের আধিক্যতা বেশি থাকে, সেক্ষেত্রে বোয়াল মাছ বিক্রি করা হচ্ছে 600 থেকে 800 টাকা, বড় আকৃতির যে বোয়ালগুলো। তো আমরা বাজারগুলো দেখলাম যে কার্প জাতীয় যে মাছ রয়েছে, রুই কাতলা, সেই মাছগুলো রয়েছে। এবং রুই কাতলা মাছ বিক্রি করা হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। আর অন্যান্য মাছের ক্ষেত্রে পোয়া মাছ, যেটি সবসময় আধিক্যতা বেশি থাকে এই বাজারে, তবে এখন এই বাজারে কিন্তু পোয়া মাছ শূন্য রয়েছে। তো পোয়া মাছ বিক্রি করা হচ্ছে 200 থেকে 250 টাকা। চাষের মাছের দাম কিছুটা বেড়েছে। চাষের পাঙ্গাস 40 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি করা হচ্ছে 240 টাকা। তেলাপিয়া 180 থেকে 200 টাকায় বিক্রি করা হচ্ছে। তো এই ছিল বরগুনা বাজার থেকে মাছের দরদাম নিয়ে সবশেষ তথ্য। এবারে সবজির বাজারের খবর জানবো। চলে যেতে চাই পটুয়াখালীর কলাপাড়ায়। জসিম, ছুটির দিনের সকালে বাজারে ক্রেতার সমাগম একটু বেশি থাকে, তবে দেখতে পাচ্ছি আপনি যেখানে রয়েছেন ক্রেতা একদম নেই বললেই এই চলে। বিরূপ আবহাওয়ার প্রভাবটা সেখানকার সবজির বাজারে কেমন দেখছেন জানাবেন। আপনি যথার্থই বলেছেন। আসলে পটুয়াখালী দ্বীপ উপজেলা, পটুয়াখালীর কলাপাড়া এই অঞ্চলে কিন্তু আপনি জানেন গভীর নিম্নচাপের প্রভাবে গত 2 দিন পর্যন্ত ভারী এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এবং ঝড়ো হাওয়া হচ্ছে। সে কারণেই কিন্তু হাট বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের উপস্থিতি থাকলেও ক্রেতা একদম শূন্য বললেই চলে। তো আজ আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী কলাপাড়ার নাচনাপাড়া পাইকারি সবজি বাজারে। এই বাজারে অধিকাংশ সবজির দামই কমেছে। যেমন পটল 5 টাকা কমে আজ এখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 25 টাকা। রেখা তরকারি 10 টাকা কমে বিক্রি হচ্ছে 30 টাকা।
এবং ঝিঙে তরকারি 5 টাকা কমে বিক্রি হচ্ছে 25 টাকা। এছাড়া যে আপনার পেঁপে রয়েছে, সেই পেঁপে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 40 টাকা। এছাড়া বেগুন রয়েছে, সেই বেগুনের দাম বেড়েছে 10 টাকা প্রতি কেজিতে। বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা প্রতি কেজি এবং শসা বিক্রি হচ্ছে 10 টাকা কমে 40 টাকা প্রতি কেজি। এবং এখানে আপনি যে আমরা খুঁজে দেখেছি যে করলা রয়েছে, করলা প্রতি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকা প্রতি কেজি। এখন এখানকার যে বিক্রেতারা বলছে তারা সবজির সরবরাহ থাকায় কিন্তু ক্রেতা কম থাকায় সবজির দামটা অনেকটা বেড়েছে। কিন্তু যে সকল সবজি এখানে সরবরাহ হয়েছে সেটির দাম, পরিবহন খরচ যেটির বেশি পড়েছে, সেই সবজিটার দাম 10 থেকে 15 টাকা বেড়েছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। তো এখানকার যে ব্যবসায়ী, অন্যান্য কলাপাড়া শতাধিক ব্যবসায়ী রয়েছে, তারা আমাদেরকে বলেছে যে বৃষ্টির কারণে তাদের অধিকাংশ সবজি নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। সে কারণে আর 2-1 দিন পরে হয়তো সবজির দাম আরো বাড়তে পারে, এমনটি শঙ্কার কথা জানিয়েছে ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সবশেষ। এবারে বরিশালের বাজারের খবর জানবো। অমিত, সেখানকার বাজারে ক্রেতার সমাগম বেড়েছে কিনা জানাবেন, এবং সবজির দাম কোনটা কত দামে বিক্রি হচ্ছে? মুক্তি, একটু জানিয়ে রাখি, গতকাল থেকেই বরিশালে কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং বরিশালের যে পাইকারি বাজার রয়েছে, বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার, সেখানে কিন্তু ক্রেতা সমাগম বেশ কম গতকাল থেকেই, এবং এ কারণেই সবজির দামটাও কিন্তু কমে গেছে এবং সরবরাহ মোটামুটি থাকলেও দাম কমেছে। এতে ব্যবসায়ীরা বলছেন যে আসলে তাদের কিছুটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। একই সাথে বাজারে ক্রেতা সমাগমও, আমরা ভোর 6টার সময় এই বাজারে এসেছি, আসলে তখন থেকেই কিন্তু ক্রেতা সমাগম বেশ কম দেখা যাচ্ছে। তবে এখন বৃষ্টি কিছুটা কমায় ক্রেতা সমাগম ধীরে ধীরে বাড়ছে। তবে তুলনামূলক সব সময়ের তুলনায় এই সকালবেলা এই সময় আসলে এখানে প্রচুর ক্রেতা সমাগম হয়ে থাকে, সে তুলনায় এখন ক্রেতা সমাগম খুবই কম, যার কারণে বেচা কেনাও কমে গেছে বলে আসলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং একটু দরদাম যদি বলে দেই, আসলে ব্যবসায়ীরা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে অর্ধেকই নেমে গেছে। সেই হিসেবে যদি বলি যে লাউ আজকে পাইকারি বাজারে 25 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি 2 দিন আগেও 30 টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়া পটল 8 থেকে 10 টাকায় বিক্রি হচ্ছে, যেটি 15 টাকা দরে বিক্রি হচ্ছিল 2 দিন আগে। এবং কাঁচামরিচ 20 থেকে 25 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। করলা 25 থেকে 30 টাকা, কাকরোল 35 টাকা, যেটি 2 দিন আগেও 50 টাকায় বিক্রি হয়েছিল। এবং কুমড়া 15 থেকে 16 টাকা, বেগুনের প্রতি কেজি 30 থেকে 35 টাকা বিক্রি হচ্ছে। শসা 15 টাকা বিক্রি হচ্ছে, যেটি গত 2 দিন আগেও 26 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া পটলের দাম বলেছি যে 8 থেকে 10 টাকা, লতি 25 টাকা, ঝিঙা 20 টাকা, ঢেঁড়স 10 থেকে 15 টাকা, এবং লাফা যেটি রয়েছে সেটি 30 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজিগুলো কিন্তু দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং ব্যবসায়ীরা বলছেন যে এই যে দাম কমে গেছে, এতে আসলে বেচা কেনাও কিছুটা কম, আসলে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে এই বৈরী আবহাওয়ার কারণে। এবং বরিশালের এই বাজারটিতে মূলত মেহেরপুর, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ সহ বিভিন্ন জায়গা থেকে সবজি সরবরাহ হয়ে থাকে। সেক্ষেত্রে সরবরাহের কারণে কিন্তু দামটা প্রতিনিয়তই ওঠানামা করে। তবে ব্যবসায়ীরা বলছেন যে বৃষ্টির কারণে এবার বাজারের প্রভাব খুবই বেশি পড়েছে। ক্রেতা সমাগমের পাশাপাশি দাম কমে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এবং আরেকটু জানিয়ে রাখি, তারা আরও বলছেন যে বরিশালের আশপাশের যে জায়গাগুলো রয়েছে, বিভিন্ন উপজেলা পর্যায়ের যে জায়গাগুলো রয়েছে, যারা সড়ক পথে, নৌপথে এখান থেকে সবজি সরবরাহ করে থাকে, তারা কিন্তু আসলে বৃষ্টির কারণে আসতে পারছে না, যার কারণে বেচা কেনাও কিছুটা নেমে গেছে বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মুক্তি। বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে দেশের মাছ ও সবজির বাজারে, সে খবর জানাতে বরগুনা, পটুয়াখালী ও বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের বাজারে কেজিতে 100 টাকা পর্যন্ত কমেছে সোনালী মুরগির দাম। এছাড়াও ব্রয়লার মুরগি কেজিতে কমেছে 40 টাকা। এ নিয়ে আরও জানাতে শহরের নিউ মার্কেট বাজার থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। সোহান, মুরগির দাম কমায় বাজারে বেচা কেনা কতটা বেড়েছে জানাবেন? মুক্তি, আমরা সকাল থেকে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেট কাঁচা বাজারে। এখানে এসে আমরা দেখলাম গত 1 সপ্তাহের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জে সোনালী মুরগির দাম কমেছে কেজিতে 100 টাকা প্রায়। এছাড়াও ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে 50 টাকা পর্যন্ত। মুক্তি, আপনাকে জানিয়ে রাখি, গত 1 সপ্তাহ আগেও
প্রায় 250 টাকার বেশি দামে কেজি বিক্রি হচ্ছিল সোনালী মুরগি, যা এখন কমে 180 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল 200 টাকায়, যা এখন বিক্রি হচ্ছে 150 টাকায়। আপনাকে বলে রাখি মুক্তি, এখানে যে ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ীরা বলছেন এ দামে মুরগি বিক্রি করে তাদের যে খরচ, সে খরচ উঠছে না, তারা লোকসানের মুখে পড়ছে। এবং এখানকার যে খামারিগুলো আছে তারা বলছে যেহেতু সামনে ঈদ আসছে, এই ঈদকে সামনে রেখে তারা যে খামারে যতগুলো মুরগি ছিল সবগুলো এনে বিক্রি করছেন। তবে এখানে যা ক্রেতারা এসেছিলেন তারা বলছেন সামনে যেহেতু ঈদ আসছে, সেক্ষেত্রে তারা নতুন করে মুরগি কিনে বা ফ্রিজে কিংবা রাখছেন না বাসায়। এছাড়াও কয়েকজন ক্রেতা আমাদেরকে জানিয়েছেন যেহেতু সামনে ঈদ চলে আসছে, সেক্ষেত্রে তারা নতুন করে মুরগি কিনছেন না। এছাড়াও কয়েকজন ব্যবসায়ী আমাদেরকে বলছিলেন যে আগে যেহেতু 150 থেকে 60 টাকা পর্যন্ত এই ব্রয়লার মুরগি বিক্রি হতো, যা এখন 30 থেকে 35 টাকা বিক্রি হচ্ছে 100। এবং আমাদেরকে কয়েকজন ব্যবসায়ী এখানে জানিয়েছেন যে তাদের খামারে প্রায় 8 থেকে 900 মুরগি ছিল, যেগুলো তারা নিয়ে এসে বিক্রি করছেন, কিন্তু তাদের যে খরচ তার অর্ধেক উঠছে না। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের কাঁচা বাজার থেকে সর্বশেষ। সোহান মাহমুদ যুক্ত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানীতে অঝোরে বৃষ্টি ছুটছে। টানা বৃষ্টিতে অনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। সে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী জাবেদ আবদুল্লাহ। আমরা যুক্ত হয়েছি তার সাথে। জাবেদ, কোন কোন এলাকায় জলাবদ্ধতার পরিমাণ বেশি সেটি জানাবেন, এবং আজ তো ছুটির দিন, সেদিকে রাস্তায় হয়তো মানুষের উপস্থিতি কম, কেমন দেখছেন পরিস্থিতি জানাবেন। মুক্তি, গেল 24 ঘন্টায় নগরীতে থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। মূলত এটি জ্যৈষ্ঠের একদম শেষ সময়, আষাঢ় মাস এবং বর্ষাকাল বেশ আসন্ন। এই সময়টাতে বৃষ্টিপাত হয়েই থাকে। আমরা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তারা জানিয়েছে আমাবস্যা, মৌসুমী বায়ুর পাশাপাশি সাগরে সৃষ্ট হওয়া ঘনীভূত গভীর নিম্নচাপ, এই 3 কারণে মূলত ঢাকাসহ দেশের নানা জেলায় বৃষ্টিপাত এর মধ্যে অব্যাহত রয়েছে। নগরে যেহেতু বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের সঙ্গে ভোগান্তির একটি সম্পর্ক তো থাকেই। এরই মধ্যে রিক্সা এবং সিএনজি ভাড়া দ্বিগুণ হারে বেড়ে গেছে। আমরা পথচারীদের সঙ্গে কথা বলার পরেই এমনটি জানতে পেরেছি। আপনার দ্বিতীয় যে প্রশ্ন, সেটি হলো যে গতকাল রাত থেকেই মূলত বৃষ্টিতে নগরীর প্রধান প্রধান সড়ক তলিয়ে গেছে। এখনও আমরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেখেছি, বেশ কিছু সড়কে পানি জমে আছে। আবহাওয়া অফিসের বরাত দিয়ে আরও যে তথ্য আমরা আপনাকে মাধ্যমে দর্শককে জানাতে চাই, সেটি হলো যে এরই মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদিকোট এলাকায় এবং মাদারীপুর, ফরিদপুর, সেই সঙ্গে খেপুপাড়ায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 144 মিলিমিটার। ঢাকায় গত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 91 মিলিমিটার। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদিকোট এলাকায় 168 মিলিমিটার। আবহাওয়াবিদরা যে বিষয়টি বলছেন যে সাগরে সৃষ্ট গভীর যে নিম্নচাপ, সেই নিম্নচাপের ফলেই আকাশে মেঘমালা, সঞ্চালনশীল মেঘমালার উপস্থিতি রয়েছে এবং সিনপটিক রেখা বলছে যে আরও 2 থেকে 3 দিন ঢাকাসহ কোনো কোনো জেলায় এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর মধ্যে কিন্তু নগরে আবারও ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। আমরা দেখেছি গতকাল ভোর 6টার আগ থেকে মূলত এই বৃষ্টিপাত শুরু হয় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। এখন পর্যন্ত প্রায় 25 ঘন্টা হলো থেমে থেমে কিন্তু নগরীতে বৃষ্টিপাত অব্যাহত আছে। যেহেতু আজ সাপ্তাহিক ছুটির দিন, এই সময়টায় অফিসগামী মানুষের সংখ্যা সড়কে কম, তবে নগরবাসী নিজ নিজ কাজ, নিজ নিজ গন্তব্যে বের হয়েছেন একদম ছাতি মাথায়, জবুথবু অবস্থায়, কাক ভেজা হয়ে কিন্তু নগরবাসী নিজ কার্য সম্পাদন করার জন্য কিন্তু বাসার বাইরে বের হয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই মানুষ এই বৃষ্টিকে উপেক্ষা করেই, বৃষ্টিকে সঙ্গী করেই কিন্তু নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন। একটু বলি যে এটা যেহেতু গ্রীষ্মকাল, গ্রীষ্মের এই সময়টায় বৃষ্টিপাত শুরু হয়, সেটি মাত্রা বাড়ে মূলত বর্ষাকালে গিয়ে। বর্ষাকাল বেশ আসন্ন, আগামী 10 থেকে 12 দিন পরই বর্ষাকাল হয়তো চলে আসবে। সেই সময়টায় ধারণা করা হচ্ছে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। এখন পর্যন্ত কিন্তু আবহাওয়া অফিস থেকে সাগরে 3 নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তো মুক্তি, নগর কেন্দ্রিক এই ছিল আমার কাছে তথ্য। পরবর্তী সংবাদ হয়তো আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। মুক্তি, রাজধানীর আরামবাগ এলাকা থেকে যুক্ত ছিলেন জাবেদ আবদুল্লাহ।
এদিকে রাজধানীতে টানা বৃষ্টিতে অনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সড়কে যানবাহন কম থাকায় বিপাকে পড়েছেন অনেকেই। এদিকে বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে পণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে। আসিফ ইকবাল খানের প্রতিবেদন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানী সহ সারা দেশে ঝরছে বৃষ্টি। কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। যাত্রাবাড়ি, ধূপখোলা, গ্যান্ডারিয়া, আরামবাগ সহ বিভিন্ন জায়গায় সৃষ্ট জলজটের কারণে রাতেও দেখা দেয় যানজট। সড়কের খানাখন্দ ও বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে বাড়ে নগরবাসীর দুর্ভোগ। রাতের ঢাকায় জমাট পানিতে রাস্তার মাঝখানে গাড়ি বন্ধ হয়ে বিড়ম্বনায় পড়তে হয় অনেককে। এছাড়া দীর্ঘক্ষণ অপেক্ষা করে পাওয়া যায়নি যানবাহন, সাথে ছিল বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। প্রায় 1 ঘন্টা হলে এখানে দাঁড়িয়ে আছি। আজকে যে ভাড়াটা চাচ্ছে সেটা সিএনজি, আমি একটু আগে সিএনজি বললাম, সে 5 থেকে 600 টাকা চাইলো আমার থেকে। ভাড়া, দুর্ভোগ এবং সব মিলা খুবই অবস্থা খারাপ। পানিতে হঠাৎ ইঞ্জিনটা প্রবলেম দেখাইছে, এটাই এখন সমস্যার কারণে আমরা বন্ধ করে রাখছি। রাস্তাঘাটে অনেক পানি, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, গাড়ি ঘোড়া পাচ্ছি না। বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কারওয়ান বাজারেও। টানা বৃষ্টির কারণে ব্যাহত স্বাভাবিক কার্যক্রম। তবে বৃষ্টি উপেক্ষা করেই দৈনন্দিন কাজ চালিয়ে যান শ্রমিকরা। বিক্রেতারা জানান, বৃষ্টি আর সড়কের নানা অসুবিধায় আড়তে সরবরাহ কমার পাশাপাশি কমেছে পাইকারি ক্রেতাদের সংখ্যাও। গাড়ি ভাড়া কালকে দিছে 1000 টাকা ভাড়া, আজকে ডাবল বাড়াবে। 2000 টাকা গাড়ি ভাড়া, তাও আসতে চায় না। পাইকার কম, বৃষ্টি বাদল, গাড়ি ঘোড়া আসতে পারতেছে না, জায়গায় জায়গায় রাস্তাঘাটে পানি। সারাদিন বৃষ্টি হয়েছে, পাইকার যা গতকালকে মাল টাল নিছে তা বিক্রি করতে পারে নাই, তার জন্য তারা আর আসে নাই। টানা বৃষ্টির প্রভাবে কাঁচা পণ্যের সরবরাহ বিঘ্নিত হতে থাকলে বাজারে এর প্রভাব পড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী আজ। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপথগামী সেনা সদস্যদের হাতে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। স্বাধীনতাত্তর সময়ে রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের রাজনীতিতে জাতীয়তাবাদের সূচনা ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের কারণে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন সাবেক এই রাষ্ট্রপতি। আরও জানাবেন জাওয়াদ মাহমুদ। 1971-এ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও মানবিক মৌলিক আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটলেও 75 পর্যন্ত বাংলাদেশ মুখোমুখি হয় দুর্ভিক্ষ ও গণতন্ত্রহীনতার। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি সামলাতে 75-এর 7ই নভেম্বর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে আলোচনার কেন্দ্রে আসেন মেজর জিয়াউর রহমান। পরবর্তীতে 77 সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে চলে আসেন ক্ষমতার কেন্দ্রে। বাকশালের বিপরীতে ফিরিয়ে আনেন বহুদলীয় গণতন্ত্র। এর ঠিক বছরখানেক পর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই। নতুন দল গঠনের মধ্য দিয়ে দেশের মানুষকে তিনি পরিচয় করিয়ে দেন বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে। জোর দেন ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ, জাতি নির্বিশেষে দেশের সব নাগরিকের জাতীয় ঐক্যের। সাবেক প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। জিয়াউর রহমানের জাতীয়তাবাদ নিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ভারতীয় আধিপত্যবাদ প্রভাব বিস্তার করায় দেশের মানুষের মধ্যে যে শঙ্কা ও রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল, সেটি মোকাবেলায় জাতীয়তাবাদী রাজনীতির সূচনা করেছিলেন মেজর জিয়া। আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রচলন করেন। একটি তিক্ষার পর 71 সালে আমরা একটা স্বাধীন জাতি পেয়েছি, একটি সাধারণ মানুষের সংগ্রামের ফলেই পেয়েছি। সুতরাং এটি যেন আর এই স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সেজন্যই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা জনগণের সামনে প্রচার করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীও মনে করেন, স্বাধীনতা উত্তর সময়ে ভারতীয় আধিপত্যবাদের ছায়া দেশের রাজনীতিকে ঘিরে ধরেছিল। এর বিরুদ্ধেই মেজর জিয়া অবস্থান নেয় জনমানুষের নেতায় পরিণত হন। আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি, আমরা ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্ব করব, কিন্তু আমরা আধিপত্য মেনে নেব না। এই স্বপ্নটা, এটাই জিয়াউর রহমানের
পলিটিক্সের মেইন আমি বলবো যেটা বলে ক্রাক্স, কেন্দ্রবিন্দু, এবং সেটার উপর ভর করে উনি জাতীয়তাবাদের ডেফিনেশন দিয়েছেন বাংলাদেশি। তবে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আধিপত্যবাদী অবস্থান থেকে বিএনপি সরে আসছে কিনা সে প্রশ্নও রাখেন ডক্টর দিলেরা চৌধুরী। আওয়ামী লীগের যে রাজনীতি, ইন্ডিয়াকে তোষণ করা, ইন্ডিয়ার মানে একটা প্র্যাকটিক্যালি একটা করদরাজ্য হয়ে যাওয়া, এটার বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারবো। এবং আমরা এই দলটা যখন সরকার গঠন করবে তখন আমরা ইন্ডিয়ান আধিপত্যর কাছ থেকে বেরিয়ে আসব। কিন্তু এখনকার যে বিএনপি, এই বিএনপিকে আমি চিনি না। বিএনপির বর্ষীয় নেতা ডক্টর খন্দকার মোশাররফের দাবি, তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও আধিপত্যবাদ বিরোধী অবস্থান ধারণ করে রাজনীতি করছেন তারা, আর সে কারণেই এখনও ষড়যন্ত্রের শিকার হচ্ছে বিএনপি। আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেয় 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউজে বিপথগামী সেনা সদস্যের হাতে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও মনে করেন জ্যেষ্ঠ এ রাজনীতিবিদ। জিয়াউর রহমানকে প্রকৃতপক্ষে হত্যা করা হয় দেশি বিদেশি ষড়যন্ত্রের কারা ষড়যন্ত্র করেছে? যারা বাংলাদেশের ভালো চায় না, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশকে ভালোবেসে এবং আন্তরিক দেশপ্রেম দিয়ে বাংলাদেশকে এগিয়ে না যাবে, এটা যারা পছন্দ করে নেয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। সময় এসেছিল জিয়াউর রহমান কূটনৈতিক। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। পানগাঁও কন্টেইনার টার্মিনাল আগামী 12 বছরের জন্য বেসরকারি খাতে ছেড়ে দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে যোগ্য 3টি প্রতিষ্ঠানকে আরএফপি ইস্যুর জন্য নির্বাচিত করেছে বন্দর। যে অপারেটরের দর ও প্রস্তাব সবচেয়ে ভালো হবে তারাই অভ্যন্তরীণ এই নৌ টার্মিনালটি পরিচালনা করবে। বন্দর কর্তৃপক্ষ বলছে, নানা পদক্ষেপের পরও একযোগেও টার্মিনালটি লাভজনক না হওয়ায় বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, রুটটি জনপ্রিয় করতে হলে খরচ কমানোর পাশাপাশি জাহাজের শিডিউল ঠিক রাখতে হবে। হাজিরা শুলির প্রতিবেদন। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া 70% পণ্যই যায় ঢাকা ও আশপাশের এলাকায়। সড়কপথে চাপ কমাতে নৌপথে বিকল্প রুট হিসেবে কেরানীগঞ্জের অদূরে পানগাঁও ইনল্যান্ড কন্টেনার টার্মিনালটি নির্মাণ করেছিল চট্টগ্রাম বন্দর। 2013 সালে চালু হলেও অতিরিক্ত খরচসহ নানা কারণে শুরু থেকেই পানগাঁও ব্যবহারে সাড়া দেয়নি ব্যবসায়ীরা। পরবর্তীতে টার্মিনালটি সচল করতে এই রুটে জাহাজ ভাড়া ও চার্জ কমানো সহ বিভিন্ন পদক্ষেপ নেয় বন্দর। ফলে গত 4 থেকে 5 বছরে পণ্য পরিবহন কিছুটা বাড়ে। কিন্তু 2023 সালের জুলাইয়ে পানগাঁও রুটে একটি কন্টেনার জাহাজ ডুবি এবং পণ্য খালাসে কাস্টমসের হয়রানির কারণে গেল 1.5 বছরে পণ্য পরিবহন নেমে আসে 7 থেকে 8%। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী 2023 সালে এই টার্মিনালে 1.5 শতাধিক জাহাজ ভিড়ে ও কন্টেনার হ্যান্ডলিং হয় প্রায় 30,000 একক। অথচ 2024 সালে জাহাজ ভিড়েছে মাত্র 21টি, আর কন্টেনার হ্যান্ডলিং হয়েছে মাত্র 2,875 একক। এতে বন্দরের আয় প্রায় 12 কোটি টাকা থেকে কমে 3 কোটি টাকায় নেমে এসেছে। 2025 মে পর্যন্ত 5 মাসে জাহাজ ভিড়েছে মাত্র 8টি, আর কন্টেনার হ্যান্ডলিং হয়েছে মাত্র 1044 টিউএস। এ অবস্থায় পানগাঁও টার্মিনালটি 12 বছরের জন্য বেসরকারি অপারেটর দিয়ে পরিচালনার প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম বন্দর। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ইওয়াইএ যোগ্য বলে বিবেচিত 3টি প্রতিষ্ঠানকে শিগগিরই আরএফপি ইস্যু করা হবে। সরকারের পক্ষ থেকে এখানে ট্যারিফ কমানো হয়েছিল এবং আরও অনেক সুযোগ সুবিধা দেওয়ার পরেও এটা কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না। তো এখন এটা আমরা ইতিমধ্যে একটা ইউআই জারি করেছি। এটা 12 বছরের জন্য 3টা প্রতিষ্ঠান এখানে কোয়ালিফাই করেছে। এই 3টা প্রতিষ্ঠানের আমরা এখন এদের উপরে আরএফপি ইস্যু করব, দেন তাদের মধ্য থেকে বেস্ট অপারেটরকে আমরা চুজ করব। তো এটা আমরা প্রাইভেটে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যেন ভাইব্রেন্ট হয়। তবে ব্যবসায়ীদের আস্থা ফেরাতে টার্মিনাল পরিচালনাকারী অপারেটরকে এই রুটে জাহাজ পরিচালনার সুযোগ দেয়া ও হ্যান্ডলিং চার্জ সহ
টেরিফ কমানোর দাবি সংশ্লিষ্টদের। বেসরকারীকরণ হলে ডেফিনেটলি এখানে তাদের উপর অথরিটিটা যদি তাদেরকে দেওয়া হয়, তারা তাদের মতো করে তাদের স্ট্র্যাটেজি ঠিক করবে, কিভাবে তাদের ভলিউম তারা ওখানে ইনক্লুড করবে, কাস্টমারদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করবে, কী ধরনের সার্ভিস অফার করবে। প্রত্যেকটা অপারেটর তার নিজস্ব স্টাইলে সেখানে আগাবে। সেখানে বেসরকারীকরণের ক্ষেত্রে যেই জিনিসটাকে ফ্যাসিলিটেট করতে হবে সেটা হচ্ছে গভর্নমেন্টের যে ইনফ্লুয়েন্স বা প্রভাব ওদের উপর যদি থাকে, বিশেষ করে রেগুলেটরি প্রভাব, তাহলে হয়তো খুব বেশি এটা ফলপ্রসূ হবে না। তো ওই জায়গায় তাদেরকে তাদের মতো করে স্ট্র্যাটেজি ঠিক করা, ট্যারিফ ঠিক করার বিষয়টা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করে রিডাকশনের যে বেনিফিটটা সেটা হয়তো সে কাস্টমারদেরকে দিতে পারবে। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বেসরকারি অপারেটর নিয়োগের ক্ষেত্রে বন্দর পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা জরুরি। ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী অপারেটর উন্নত সেবা দিলে পানগাঁও বন্দর সচল করা সম্ভব। বন্দর কিন্তু অনেকদিন থেকে চেষ্টা করছিল বিভিন্নভাবেই, কিন্তু এটাকে কিন্তু ওইভাবে ফাংশনিং করতে পারছিল না, সাকসেসফুল হচ্ছিল না। তো এখন যদি বন্দর এটাকে প্রাইভেটে দিয়ে যদি এটাকে এখান থেকে যদি একটা উপার্জন করতে পারে এবং যাদেরকে দেওয়া হবে তারা যদি দক্ষভাবে এটা হ্যান্ডেল করে, তাহলে আমরা মনে হয় দুটোকেই উইন উইন সিচুয়েশন থাকবে। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গার্ড অব অনার দেয়া হচ্ছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে।
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গার্ড অব অনার প্রদান করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। উপকূলীয় এলাকার লবণাক্ত ও পতিত জমিতে ডিবলিং পদ্ধতিতে সূর্যমুখী ফুলের চাষ শুরু করেছেন কৃষকরা। কোনো প্রকার জমি প্রস্তুত ছাড়াই এই পদ্ধতিতে চাষ করে ভালো ফলন পাচ্ছেন অনেকেই। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফসল পাওয়ার আশা কৃষকদের। কৃষি বিভাগ বলছে, পতিত জমিতে সূর্যমুখীর চাষ পারলে উৎকৃষ্ট মানের ভোজ্য তেলের চাহিদা কিছুটা পূরণ হবে। আহসান রাজীবের প্রতিবেদন, ছবিতে ছিলেন মাসুদ রানা। মাঠের চারিদিকে যতদূর চোখ যায় সবটাই সূর্যমুখী ফুলের সমারোহ। নয়নভিরাম এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। গত কয়েক দশক ধরেই লবণাক্ততার কারণে সাতক্ষীরার উপকূলীয় এলাকার জমিতে কমেছে চাষাবাদ। যদিও এবার প্রথমবারের মতো ডিবলিং পদ্ধতিতে সূর্যমুখী ফুলের চাষ করছেন কৃষকরা। এখানে চাষাবাদের বিশেষ কোনো সুযোগ সুবিধা নেই, তো সেহেতু এই ডিপলিং পদ্ধতিতে সূর্যমুখী চাষাবাদ করেছি পরীক্ষামূলকভাবে। এবছর লাগাইয়ে দেখতেছি যে কেমন কি হয়। তেল তো বাঙাইছি অল্প কিছু, তো খুব সুন্দর, খেতেও খুবই ভালো। সূর্যমুখী চাষ লাভজনক ও সম্ভাবনাময়, এমনকি এটি মাটির লবণাক্ততাও সহ্য করতে পারে। অন্য ফসলের চেয়ে সহজলভ্য ও উৎপাদন খরচ কম হয় উপকূলীয় এলাকার কৃষকেরা আগ্রহী হচ্ছেন সূর্যমুখী চাষে। আর অনেক মানুষ এখানে ফুল দেখতেও আসে আর ছবিও তুলে নিয়ে যায়। প্রত্যেকটা গাছেই তো ফুল আছে এবং বীজের পরিমাণ খুব বেশি হবে এবং তেলের পরিমাণটা খুব বেশি হবে গাছে। কৃষি কর্মকর্তারা জানান, লবণ সহিষ্ণু ফসল হওয়ায় ডিবলিং পদ্ধতিতে মাত্র 2 থেকে 3টি সেচ দিয়ে সূর্যমুখী চাষ সম্ভব। প্রথমবারের মতো খুলনার সাহস ইউনিয়নের সূর্যমুখীর পরীক্ষামূলক চাষ করেছে এবং এই গবেষণাটি পরিচালিত হচ্ছে পার্টনার প্রোগ্রামের অর্থায়নে। আমরা আশা করছি এর ফলে ফসলের নিবিড়তা বা ক্রপিং ইন্টেন্সিটি বাড়বে এবং ভোজ্য তেলের চাহিদা পূরণ হবে। এখানে কৃষকগণ লবণাক্ত এরিয়ায় এই ফসলটা নির্বিঘ্নে চাষ করতে পারে। পানি সেচও তেমন প্রয়োজন হয় না এবং এতে ফলনও ভালো পায়। তবে অসুবিধা হলো তাদের বীজের প্রাপ্যতা। চলতি মৌসুমে সাতক্ষীরার 107 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য অন্তত 85 লাখ টাকা। এখন সাতক্ষীরা। কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত যশোরের খামারিরা। তবে গোখাদ্যের দাম বাড়ায় পশু লালন পালনে খরচ বেড়েছে। সব ঠিক থাকলে পশু বেচা কেনায় ভালো লাভের প্রত্যাশা খামারিদের। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবছর জেলায় চাহিদার তুলনায় কোরবানির পশু উদ্বৃত্ত রয়েছে। দামও ক্রেতাদের নাগালের মধ্যেই থাকার আশা। রিপন হোসেনের প্রতিবেদন। যশোরের মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের হাসমতালি কোরবানির ঈদের জন্য বাংলার বস 5 ও জলহস্তি 2 নামে 2টি বড় আকারের গরু লালন পালন করেছেন। হাসমতালি 1200 কেজি ওজনের বাংলার বস এর দাম হাঁকাচ্ছেন 15 লাখ টাকা, আর 1000 কেজি ওজনের জলহস্তি 2 এর দাম চাচ্ছেন 12 লাখ টাকা। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে গরু দুটি দেখতে আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা। গরু সৌন্দর্য আছে, অনেক সময় ওজন হাইটের দিকে তাকায় না, গরু ভালো লেগে গেছে সৌন্দর্য। দুটোই 4 দাঁত, জলহস্তি 2 4 দাঁত, বস 5 ও 4 দাঁত। দেখলেই চোখ জুড়িয়ে যায়, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, আমিও আসছি দেখতে। যশোরে ছোট বড় মিলিয়ে 16,000-এর বেশি গবাদি পশুর খামার রয়েছে। গেল বছরের তুলনায় বেড়েছে গবাদি পশুর সংখ্যাও, তবে খাদ্যের দামের তুলনায় বাড়েনি পশুর দাম। কিনতেছি একরকম, খাদ্য টাদ্য দেওয়ার পরে ওই মনে করেন যে আমার খরচ হয়ে যাচ্ছে অতিরিক্ত, সেই পরিমাণ দাম বলতে হয় না। বিশালি দেখা যাচ্ছে আমরা কিনতেছিলাম গত বছর 3000 টাকা কাউন, এখন কিনতেছি আমরা 6000 টাকা কাউন, পৌঁছানো দিয়ে 7000 টাকা। 1 কেজি ভুসি কিনতে গেলে 70 টাকা কেজি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, পশুপালনে বিভিন্ন সময়ে খামারিদের প্রশিক্ষণ সহ ঋণ সুবিধা দেয়া হয়েছে। একই সাথে পশু হাটে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করা হবে। হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, তারা সর্বাত্মক স্বাস্থ্য সেবা দিবেন। তীব্র তাপদাহের একটা বিষয় জড়িত রয়েছে হাটগুলোতে। সাধারণত আমরা যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের উন্মুক্ত হাট থাকে, সেই জায়গাটাও আমরা বিবেচনায় রাখবো যাতে পর্যাপ্ত পানি সরবরাহ সেখানে থাকে। কোরবানি ঘিরে যশোরে এবছর প্রায় 96,000 পশুর চাহিদা রয়েছে। বিপরীতে প্রস্তুত করা হয়েছে 1,14,574টি পশু। এখন যশোর।
গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবুজ সংকেত দেওয়ার পর প্রস্তাবটি পাঠানো হয়েছে হামাসের কাছে। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য প্রতিনিধি স্টিভ উইটকফের মধ্যস্থতায় এই প্রস্তাবটি মেনে নিয়েছে তেল আবিব। এর আগে হামাসের পক্ষ থেকে জানানো হয়, ওয়াশিংটনের কাছ থেকে তারা একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে। পূর্ণাঙ্গ পর্যালোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। প্রস্তাবটি কার্যকর হলে গাজায় 60 দিন পূর্ণাঙ্গ অস্ত্রবিরতির শর্ত মেনে নেবে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। এছাড়া জীবিত 10 ইসরায়েলি জিম্মিকে মুক্ত করবে হামাস। বিপরীতে 1100 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে ইসরায়েল। Hello, everybody. How are you? Wow, a packed room today. I can confirm that. কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। গভীর নিম্নচাপ ভারতের ওড়িশা থেকে ক্রমশ সরে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে। এর প্রভাবে ঝোড়ো বাতাস সহ ভারী বৃষ্টি হচ্ছে ওড়িশা ও পশ্চিমবঙ্গে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে উত্তরমুখী নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে। আজ ও কাল কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি, দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। রোববার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রশাসন। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। টানা বৃষ্টিতে বাজারে পণ্য সরবরাহ বিঘ্নিত, কমেছে সবজি ও মাছের দাম। ছুটির দিনেও ক্রেতা কম থাকে, বেচা বিক্রিতে প্রভাব। বেসরকারি খাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের পানগাঁও কন্টেইনার টার্মিনাল। লাভজনক না হওয়ায় এমন সিদ্ধান্ত, বলছে কর্তৃপক্ষ। জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী আজ। রাজনীতিতে জাতীয়তাবাদের সূচনা ও আধিপত্য বিরোধী অবস্থানে জনপ্রিয় হয়ে ওঠেন সাবেক রাষ্ট্রপতি। গাজায় অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল। এবার হামাসের কাছে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাব। এবং সিরিজ বাঁচাতে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের আশা লিটন দাসদের। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন.tv।